শায়রের ভাবনার ছেদ ঘটে কাঠের দরজা খোলার খুটখুট আওয়াজে। সম্বিত ফিরে এলে শায়র পেছনে তাকিয়ে দেখতে পায় নীলিমা দাঁড়িয়ে আছে, পরনে ওর কিনে দেওয়া ফ্লোরাল প্রিন্টের সুতির চুড়িদার। শায়রের পছন্দ বরাবরই অতুলনীয়, যার ফলরূপ বন্ধুমহলের অগাধ বিশ্বাস একবার শায়রের চোখ যেটাতে আটকে যায় সেটা সুন্দর হবে। সেক্ষেত্রে বলা যায় শায়রের চোখ নীলিমাতে আটকে গিয়েছিল, তাই নীলিমাও যথেষ্ট সুন্দরী রমণী। আর এই মুহূর্তে শায়রের কিনে দেওয়া জামা পরে ওকে আরও বেশি আকর্ষণীয় আর লাবণ্যময়ী লাগছে শায়রের দু চোখে। বারবার মনে হচ্ছে বাইরের অপরূপ প্রকৃতির মাঝে নীলিমাকে বসিয়ে দিলে প্রকৃতির অপার সৌন্দর্য ও বোধহয় ফিকে হয়ে যাবে এই শ্যামলতা তরুণীর কাছে। কি সুন্দর মেয়েটা! ফ্লোরাল চুড়িদারে চাপা গায়ের রংটাও কেমন চলচল করছে। আজকে বোধহয় নতুন করে আবারও শায়র মুগ্ধ হলো তার রাগিনীর রূপে। তবে মুখে টু শব্দও করল না, নীলিমার দিকে এগিয়েও গেল না, বরং চুপচাপ দাঁড়িয়ে রইল যথাস্থানে। শায়র কোনো কথা বলছে না দেখে নীলিমাই ধীর পায়ে এগিয়ে এলো। শায়রের দিকে এগিয়ে যেতে যেতে মনে মনে নীলিমা ভাবছে, কি হলো লোকটার? এতদিন তো কথা বলে বলে পাগল করে দিত, অযথা বিরক্ত করত, ভুলভাল জোকস শোনাতো। আশ্চর্য, আজ এমন একটা পরিস্থিতিতে চুপ করে আছে কেন? এমন একটা ভাব যে উনি আমাকে নয়, আমি ওনাকে বিয়ের আসর থেকে তুলে এনে বিয়ে করেছি। আশ্চর্য। নীলিমার সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে শায়রের নির্লিপ্ত কণ্ঠে শুধালো, কিছু বলবে? জামা কাপড় সব ঠিকঠাক হয়েছে? নীলিমা নিজের নিচু মাথাটা এদিক ওদিক নাড়িয়ে ইতস্তত কণ্ঠে বলল, ইনারের সাইজ ঠিক হয়নি। নীলিমা এত সহজে কথাটা বলে দিল যে ওর কথাটা শুনে শায়রের আচমকা কাশি উঠে গেল। ও কাশতে কাশতে নিজেকে সামলে নিয়ে বলল, আসলে আমি তো জানতাম না, তাই ওইভাবে আর কি বুঝতে পারিনি। সমস্যা নেই, বিকেলে সবাই ঘুরতে বের হবে, তখন এক ফাঁকে কিনে দেব। আমাকে অ্যাকচুয়াল সাইজটা বলে দিও। নীলিমার সঙ্গে সঙ্গে চোখ তুলে ভ্রুকুটি করে বলল, আপনি কিনে দেবেন? শায়র কাশতে কাশতে মাথার চুলকে এদিক ওদিক তাকিয়ে বোকাদের মতো বলল, এখানে আমি ছাড়া কিনে দেওয়ার মতো আর কেউ আছে? দুহাত ভর্তি শপিং ব্যাগ নিয়ে মাত্রই হোমস্টে ফিরল অরু। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে অথচ সূর্যি মামার দেখা নেই আজ। শহরের দিকে যাও একটু সূর্যরশ্মি চোখে পড়ছে, পাহাড়ের চূড়ায় উঠতে উঠতে সেটাও মিলিয়ে গিয়েছে। চারিদিক মেঘাচ্ছন্ন, পেঁজা তুলোর মতন মেঘেদের ভেলায় সবুজ চা বাগানকে গাঢ় সবুজ লাগছে। কি অপরূপ দৃশ্য! ওরও আরও এক দফা মুগ্ধ হতে হতে কটেজে ফিরে এলো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে শপিং ব্যাগগুলো একপাশে রেখে ওর এদিক ওদিক কৃতিককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। ও এমন একটা পর্যায়ে আছে যে কৃতিককে ঠিক কী বলে সমর্থন করবে সেটা ভেবে পায় না। ভালোবাসা যখন চরম শিখরে পৌঁছে যায় কিংবা একান্ত কাছাকাছি মুহূর্তগুলো, তখন তো নাম ধরেই ডেকে ফেলে। কিন্তু সচরাচর নাম ধরে ডাকাটা অরুর কেমন মুখে বাঁধে, কারণ সম্পর্ক যাই হোক কৃতে করছে 12 বছরের বড়। এদিকে কিছু একটা বলে ডাকা যাচ্ছে না দেখে অরু চোখ দিয়ে খুঁজে খুঁজে হয়রান। এক পর্যায়ে উপায়ন্তর না পেয়ে অরু ভাইয়া বলেই ডেকে উঠল কৃতিককে। কৃতিক ভাইয়া শুনছেন? কোথায় আপনি? অরু ডেকে ওঠার সঙ্গে সঙ্গে কৃতিক ওকে টান মেরে বারান্দায় নিয়ে এসে দেওয়ালে চেপে ধরল। কপালটা ভীষণভাবে কুঁচকে রেখে শক্ত গলায় বলল, কে তোর ভাইয়া? অরুর মুখে জবাব নেই। ও তাকিয়ে আছে কৃতিকের দিকে। আজ এই প্রথম কৃতিককে গ্লাস পরতে দেখল অরু। চিকন ফ্রেমের বড় বড় দুটো জুৎসই গ্লাসে তাকে মারাত্মক সুদর্শন লাগছে। আজকাল ল্যাপটপে কাজ করে চোখে গ্লাস লাগায় কৃতিক, আর এই মুহূর্তে চশমা পরিহিত কৃতিককে এতটা কাছে দেখে শুষ্ক একটা ঠোক গিলল অরু। পরক্ষণেই ভেতরে উথাল পাথাল অবাধ্য অনুভূতিগুলো
দমাতে চোখ নামিয়ে নিল নিচে, চাইল ও। অরু নিচে চেয়ে আছে দেখে কৃতিক ওর দিকে সামান্য গ্রীবা নামিয়ে হিস হিসিয়ে বলল, কে তোর ভাইয়া? আনসার মি। অরু জবাব দিল না, মাথা নিচু করে ঠোঁট কামড়ে দাঁড়িয়ে রইল শুধু। ডু ইউ থিঙ্ক আই এম ইয়োর ব্রাদার? কৃতিকের কথায় অরু এবার তাড়াহুড়োর না সূচক মাথা নাড়ালে কৃতিক পুনরায় বলে, ওকে ফাইন, তাহলে আমার গ্লাস খোলো। তৎক্ষণাৎ অরু চকিতে মাথা উঁচিয়ে কৃতিকের চোখে চোখ রাখল। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ও। কি বলল মাত্র কৃতিক? খোলো। প্রথমবার তুমি সম্বোধনে হুট করে কেমন যেন একটা বউ বউ শিহরণ ছড়িয়ে গেল অরুর সর্বাঙ্গ জুড়ে। অরু কাচুমাচু করছে দেখে কৃতিক পুনরায় বলল, আমি কিছু বলেছি? আমার চশমাটা খুলে ফেলো অরু। অরু এবার কথা শুনল কৃতিকের। নিজের কম্পিত দু হাত বাড়িয়ে খুলে ফেলল কৃতিকের গ্লাস। গ্লাস তখনও অরুর হাতেই ছিল। কৃতিক আর সেটাকে রেখে দেওয়ার অপেক্ষা করল না, তার আগেই ধৈর্যহারা হয়ে তড়িৎ গতিতে অধর ডোবালো অরুর ওষ্ঠদ্বয়ের ভাঁজে। অরুর ঠোঁটে একের পর এক গাঢ় চুমু এঁকে দিতে দিতে কৃতিক হিস হিসিয়ে বলল, এবার বল, কে তোর ভাইয়া? ভাইয়ারা কি বোনদের সাথে এমন কিছু করে যা আমি করছি? অরু তৎক্ষণাৎ চোখ খিচে না সূচক মাথা নাড়ালো। কৃতিক সেভাবেই অরুর হাতটা তুলে চোখের সামনে এনে দুজনার কাপড় রিংগুলো ইশারা করে বলল, দেখ, তোর অনামিকা আঙ্গুলে আমার দেয়া রিং চকচক করছে। এটা কারা দেয় জানিস? অরু এবার হ্যাঁ না দুই দিকেই মাথা নাড়ালো। কৃতিক এক হাতে ওর তুলতুলে কোমল পাকানো কোমরটা শক্ত চেপে ধরে বলল, লাভার্সরা। আমি তোর লাভার, তাই তোকে এটা দিয়েছি। এটা মানে হচ্ছে তুই শুধু আমার প্রপার্টি। তোকে আর কেউ অ্যাপ্রোচ করতে পারবে না, নো ওয়ান। কৃতিকের কথায় ওকে শান্ত করার উদ্দেশ্যে অরু চোখ বুঝে জলদি জলদি হ্যাঁ সূচক মাথা নাড়ালো। কৃতিক এবার অরুর বন্ধ চোখের দিকে তাকিয়ে বাঁকা হেসে দু হাতে ওর টপসটা ধরে ধীরে ধীরে উপরে তুলতে শুরু করে। এই পর্যায়ে এসে অকস্মাৎ চোখ খুলে কৃতিকের দু হাত চেপে ধরল অরু। কৃতিক সঙ্গে সঙ্গে অরুকে ছেড়ে দিয়ে দু পকেটে হাত গুজে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর টেবিলে থেকে এক গ্লাস পানি নিয়ে ঠক করে সেটা পান করে ধপ করে বসে পড়ল বেতের চেয়ারে। অরু একটু মাথা তুলে কৃতিকের আগাগোড়া পরখ করে মিনমিনিয়ে শুধালো, রাগ করেছেন? কৃতিক জবাব দিল না। অরুকে টেনে এনে নিজের উরুর উপর বসিয়ে ওর কাঁধে নাক ঘষতে ঘষতে অসহায় স্বরে বলল, আর কতদিন হাসবি? ইটস বদারিং মি, আই কান্ট। উফ। কৃতিক বেশ বিরক্ত। ব্যাপারটা বুঝতে পেরে অরু নরম স্বরে বলল, আমি সরি। অরুর হঠাৎ ক্ষমা প্রার্থনায় কৃতিক নিজের মাথা তুলে শুধালো, তুই কেন সরি হচ্ছিস? এই যে বারবার আপনার মেজাজ খারাপ করে দেওয়ার জন্য। অরুর কথায় কৃতিক জিভ দিয়ে অধর ভিজিয়ে নিজেকে সামলে নিয়ে ছোটের ভাঁজে কিঞ্চিত হাসির রেখা টেনে বলল, ইটস ন্যাচারাল বেবি, এতে আমি মন খারাপ করিনি। তুই বড় হয়ে গিয়েছিস, এটা আমাদের দুজনের জন্যই ঠিক কত বড় ব্লেসিং সেটা ভবিষ্যতে বুঝতে পারবি। এখন চল। অরু অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। কোথায় যাব? কৃতিক ওকে কোলে তুলে বেডরুমের দিকে নিয়ে যেতে যেতে বলল, তোর পছন্দের শহরে এসেছিস অথচ ঘুরে দেখবি না? নাকি আজকে সারাদিন আমার সাথে? কৃতিককে মাঝপথে থামিয়ে দিয়ে অরু হক চকিয়ে বলে উঠছে, না, যাব তো। কৃতিক ওর মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, লেটস গো বেবি। অরুর মতে পুরো দার্জিলিং শহরটাই বিস্ময়কর। এখানে আলাদা করে দেখতে যাওয়ার কিছুই নেই। কটেজের বারান্দায় বসে বসেও দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করা যায় নির্বিঘ্নে। তবু সবাই মিলেমিশে আজ বেশ কয়েকটা ট্যুরিস্ট এরিয়াতে ঘুরে বেরিয়েছে ওরা। সারা বিকেল ঘোরাঘুরি করে এখন স্ট্রিট মার্কেটে ঢুকেছে সবাই। কৃতিক ভিড় ভাট্টার মধ্যে নেই, তাই একটা বাইক রেন্ট করে অরুকে নিয়ে সোজা বেরিয়ে পড়েছে রাইডিংয়ে। পাহাড়ের বাঁকে বাঁকে সরু রাস্তার ধরে খুব ধীর গতিতে রাইড করছে কৃতিক।
পাচ্ছে না বড় বড় খাদ দেখে ওরও আবার ভয় পেয়ে যায় সেই চিন্তায়। কয়েক ঘন্টার রাইডিং শেষে ওরা যখন আবার শহরমুখী হলো, তখনই পেট্রোল নিতে পেট্রোল পাম্পে ঢুকে পড়ে কৃতিক। ও ওরুকে একটা জায়গায় দাঁড় করিয়ে বলল, বেবি ওয়েট এ মিনিট। অরু হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সায় জানালে কৃতিক গাড়িতে পেট্রোল তুলতে এগিয়ে যায়। কৃতিক যখন নিজের কাজে গভীর মনোযোগী, তখনই পেছন থেকে একজন অত্যাধুনিক গোছের সুন্দরী মহিলা রিনরিনে আওয়াজে ডেকে উঠল ওকে। হেই জায়ান কৃতিক ওরফে মিস্টার অভদ্র। পরিচিত অপরিচিতর মাঝে ঝুলতে থাকা এক নারীর কণ্ঠস্বর শুনে আস্তে করে ঘাড় ঘোরালো কৃতিক। পেছনে তাকিয়ে চোখ মুখ স্বাভাবিক রেখে স্পষ্ট কণ্ঠে জবাব দিল, ইয়েস। কৃতিক ঘাড় ঘোরানোর সঙ্গে সঙ্গে মেয়েটা আন্তরিকতার স্বরূপ শক্ত করে জড়িয়ে ধরল ওকে। কৃতিকও থতমত খেয়ে ওর পিঠে হালকা হাত ছোঁয়ালো। ওদিকে মেয়েটার কাণ্ডে চোখ বড় বড় হয়ে গেল অরুর। অধর যুগল আলাদা হয়ে গেল আপনা আপনি। দু হাত মুঠিবদ্ধ রেখে নিজেকে কোনো মতে সামলে অরু মনে মনে বলল, ওনাকে ছেড়ে দিন আপু, উনি আমার, শুধু আমার। মেয়েটা কৃতিককে অভিবাদন সুলভ হাঁক করে এক গাল হেসে বলল, চিনতে পেরেছো হু আই অ্যাম? কৃতিক একটু চিন্তা করে বলল, শ্রাবণী রাইট? বাংলাদেশে আমাদের সাথে নর্থ সাউথে পড়তে। আর তোমার বোন তো সান ফ্রান্সিসকোতে পড়াশোনা করে, সায়নী অর সামথিং। শ্রাবণী হেসে বলল, ও দেশে এসেছে বলেই দার্জিলিংয়ে বেড়াতে আসা। বাই দ্য ওয়ে, খবর কি তোমার? সেই যে নর্থ সাউথ থেকে গ্র্যাজুয়েশনের আগেই বেরিয়ে গেলে, তারপর তো আর খোঁজই পেলাম না। কৃতিক হাতের কাজ সারতে সারতে বলল, এই চলছে। বিয়ে করেছো? শ্রাবণীর কথায় কৃতিক হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে পাশ ঘুরে আঙুল দিয়ে ইশারা করে বলে, ইয়েস, মিট মাই ওয়াইফ আব। কথা মাঝপথে আটকে গেল কৃতিকের, কারণ ওরও এখানে নেই। এখানে তো দূরে থাক, পুরো পেট্রোল পাম্পের আশেপাশেও নেই। চারিদিকে চোখ বুলিয়ে কৃতিক শ্রাবণীকে তৎক্ষণাৎ বিদায় জানিয়ে বলল, আমি আসছি। শ্রাবণী উপর নিচ মাথা নাড়ালে কৃতিক দ্রুত চলে যায় সেখান থেকে। কৃতিক চলে যেতে শ্রাবণী কাঁদো কদায় বিড়বিড়ালো, আমার ক্রাশেরও বিয়ে হয়ে গেল। গাড়ি থেকে নেমে পেছন দিকে সায়নী বলে উঠল। শ্রাবণী দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমরা মেয়েরা সবসময় রেড ফ্ল্যাগের প্রেমেই কেন পড়ি বলো তো? সায়নী ঠোঁট উল্টে শান্ত স্বরে বলল, রাস্তার এদিক ওদিক খুঁজতে খুঁজতে অবশেষে অরুর দেখা পেল কৃতিক। ও দেখল দু হাঁটুতে মুখ গুজে ফুটপাতে বসে আছে অরু। এভাবে অরুকে বসে থাকতে দেখে কৃতিক এগিয়ে এসে বলল, কি হয়েছে, এখানে বসে আছিস কেন? তুই যে এত দূর চলে এলি, একবারও আমাকে বলে এসেছিস? তোর সাহস কি করে হলো এমন একটা অচেনা জায়গায় আমাকে না জানিয়ে এত দূর চলে আসার? কৃতিকের আওয়াজ পাওয়ার সঙ্গে সঙ্গে অরু উঠে দাঁড়ালো। অতঃপর ওর কথার কোনো রূপ জবাব না দিয়েই এক প্রকার অগ্রাহ্য করে হাঁটা ধরল অন্যদিকে। অরুর এহেন কাণ্ডে পেছন থেকে কৃতিক ডেকে চোয়াল শক্ত করে দৃঢ় গলায় বলে, অরু কোথায় যাচ্ছিস? অরু যেতে যেতে জবাব দিল, আপনি থাকুন আপনার বান্ধবীকে নিয়ে, আমি চললাম। অরুর কথায় একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো কৃতিকের বুক চিরে। অতঃপর অনেকটা জিদি গলায় অরুকে উদ্দেশ্য করে কৃতিক বলে উঠল, যেখানে খুশি যা, তার আগে তোকে ছাড়া কিভাবে বাঁচবো সেটা শিখিয়ে দিয়ে যা। এবার হাঁটার গতি পুরোপুরি থেমে গেল অরুর। আর এক পা ও সামনে বাড়ানোর শক্তি নেই ওর। ও ওখানে আটকা পড়েছে। কৃতিকের প্রণয়া শক্তির অদৃশ্য শেকলে বাধা পড়েছে ওর পা দুটো। অরু দাঁড়িয়ে পড়েছে দেখে কৃতিক একটু একটু করে এগিয়ে গিয়ে পেছন থেকে শক্ত করে গলা জড়িয়ে ধরল অরুর। এরপর কানের কাছে ঠোঁট নিয়ে হাসকি স্বরে বলল, আমি ছেড়ে কোথায় যাবি তুই? আমি যেমন অতিরিক্ত ভালোবাসা দিই, তেমনি কষ্টটাও অতিরিক্ত দিই। মাইন্ড ইট, হার্টবিট। আজকে প্রথমবার, তাই ওয়ার্নিং দিলাম। দ্বিতীয়বার আমাকে ছেড়ে যাওয়ার কথাটা উচ্চারণ করার স্পর্ধা দেখানোর আগেই তুই শেষ।
আই রিপিট, মেরে ফেলবো একদম। দুদিন ধরে ভারী বর্ষণ। দার্জিলিংয়ের সবুজ স্নিগ্ধ আবহাওয়া ভারী বর্ষণে ফ্যাকাশে রূপ ধারণ করেছে। আকাশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে বুনো মহিষের পাল। কখন দিন আর কখন রাত তা ঠাউর করা যায় না। দুদিন বৃষ্টিতে হোমস্টের কটেজ থেকে বেরোতে না পারলেও পাহাড়ের চূড়ায় মেঘেদের ভেলার সাথে খুনসুটি জমিয়ে বৃষ্টি মুখর দিনগুলো খুব একটা খারাপ কাটেনি অরুদের। ওরা কখনো একসাথে বসে মনোপলি খেলায় মেতেছে, আবার কখনো গিটারের টুংটাং আওয়াজের সাথে তাল মিলিয়ে নিঃসংকোচে গান ধরেছে একই সুরে। মুষলধারার বর্ষণ কিছুটা কমে এলে ছেলেরা তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে বেরিয়ে শহরের থেকে খাবার কিনে এনেছে, আর মেয়েরা খুব যত্ন করে সেগুলো রান্না করে সবাইকে পরিবেশন করেছে। এক এক দেশের এক একজন মিলেমিশে যেন আস্ত একটা পরিবার ওরা। নিজেদের বউকে কিছুটা ফুরসত দিতে কখনো বা পার্সেলও নিয়ে এসেছে ছেলেরা। একসাথে মিলেমিশে গল্প, আড্ডা, খুনসুটি, দুষ্টুমি। অতঃপর দিন শেষে যে যার মতো জোড়ায় জোড়ায় ফিরেছে নিজেদের জন্য বরাদ্দকৃত কটেজে, হয়তো বা ভালোবাসার মানুষের সাথে মধুরাত্রি যাপন করতে, নয়তো মনের মাঝে দমিয়ে রাখা এক রাশ কাতরতা আর হতাশা নিয়ে ঘুমের দেশে পাড়ি জমাতে। আর এভাবেই পার হয়েছে ওদের দার্জিলিংয়ের ঘরবন্দি দুটো দিন। আজ সারাদিন বৃষ্টি নেই, তবে আকাশ গুমট হয়ে ধূসর রং ধারণ করে আছে। এই তো কিছুক্ষণ হলো দিনের সূক্ষ্ম নিয়ন আলোতে আধারের পর্দা টেনে দিয়ে সন্ধ্যা নেমে এসেছে ধরণী জুড়ে। বাইরে মেঘ ডাকার গুড়গুড় আওয়াজ হচ্ছে। এক পশলা ঝুম বৃষ্টি এক্ষুনি নেমে এলো বলে। আর ভেতরে আঙুলের ভাঁজে শাড়ির কুচি ধরে কোমরে গুছতে ব্যস্ত লতানো মোহনীয় শরীরের অধিকারী সদ্য যৌবনে পা রাখা মারাত্মক এক রূপসী যুবতী। টকটকে লাল শিফনের শাড়িটা কোনো মতে পরা হয়ে গেলে ওর ব্যস্ত হাতে আঁচল ঠিক করতে শুরু করে। প্রথমে সব সময়ের মতো আঁচলটা বাহু থেকে ছেড়ে দিলেও আজ কি ভেবে যেন আঁচল গুটিয়ে রাখলো কাঁধের উপরিভাগে, যার দরুন এক ফলে নির্মিত কোমরের রহস্য উন্মুক্তই রয়ে গেল। হাতের কাজ শেষ করে অরু ঘুরে দাঁড়ালো কটেজের দেওয়ালে লাগোয়া অত্যধুনিক গোলাকার আয়নাটার দিকে, যেখানে ভেসে উঠেছে এক লাস্যময়ী সুন্দরী রমণীর নিদারুণ প্রতিবিম্ব। আয়নায় প্রতিবিম্বতে নিজেকে সুন্দরী আবিষ্কার করে নিজেই লাজুক হাসল অরু। তারপর কাঠের স্টুল এনে টেনে বসে পড়ল মাথা ভর্তি রেশমের মতো চুলগুলো আছড়াতে। চুলে চিরুনি চালাতে চালাতেই অরু ভাবতে লাগলো আজ সারাদিনের কথা। আজ বৃষ্টি ছিল না বলেই দুদিন বাদে সবাই মিলে বেরিয়েছিল ওরা। স্যাঁতস্যাঁতে আবহাওয়ার মাঝে রক গার্ডেন, রেনড্রো ফলস, পাম ফরেস্ট সবখানে একটু একটু করে ঢু মেরে আবারও শহরের দিকে ফিরে এসেছে ওরা সবাই মিলে। যেহেতু শহরটা শায়রের, তাই আজকের ট্যুর গাইডও শায়র, তবে সবাইকে এটা ওটা দেখাতে ব্যস্ত। ওদিকে সারাদিন অরু, নীলিমা আর এলিসারা একসাথেই ছিল। আগমনটা যেভাবেই হোক না কেন, হুট করে নিজেদের স্বপ্নের শহরে পা রেখে দু বান্ধবী পুলকিত ওরা, যার ফলস্বরূপ উচ্ছ্বাসের কোনো ঠিক ঠিকানা নেই ওদের। দুজন হাতে হাত ধরে হাঁটছে, তো কখনো আবার দাঁড়িয়ে পড়ে একজন আরেকজনের ক্যামেরাম্যান হয়ে ছবি তুলে দেওয়ার মোক্ষম দায়িত্ব পালন করছে। এত উচ্ছ্বাস, এত উদ্দীপনার মাঝেও কৃতিকের চোখ মুখ ছিল বিষণ্ণতায় ঘেরা। চাহনিতে ছিল আমাবস্যার মতোই কালো মেঘের ঘনঘটা। সবার মাঝে উপস্থিত থেকেও যেন কিছু একটা নিয়ে খুব হতাশা দেখাচ্ছিল ওকে। গতানুগতিক বেপরোয়া চলন বলনের মাঝেও ওর চোখের সে অপারক দীর্ঘশ্বাস আর আক্ষেপটুকু স্পষ্ট খেয়াল করেছে অরু। কৃতিক কখনো ফোন স্ক্রল করছে, তো কখনো সবার থেকে দূরে সরে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মোক করছে। এমনকি পরনের কালো রঙা হুডিটার চেইনটা যে বক্ষস্থল পর্যন্ত খুলে ভেতরের সাদা স্যান্ডো গেঞ্জিটা দৃশ্যমান, সে খেয়াল অবধি নেই ওর। এত আনন্দের মাঝেও এই সব কিছু চোখ এড়ায়নি অরুর। কৃতিককে এইভাবে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অরু যতবারই ওর শুকনো মুখশ্রীর পানে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করেছে,
ঠিক ততবারই কৃতিকের চাহনিতে বুক কেঁপে উঠেছে অরুর। টলটলে দিঘির জলের মতো চোখ দুটোতে কি ভীষণ কাতরতা আর অপারগতা তো কেবল অরুই টের পেয়েছে। কৃতিকের এমন ভগ্ন চাহনি দেখলে হৃদয়ে ভীষণ তোলপাড়